প্রীতি শুভেচ্ছায় শুরু করছি পাঞ্জেরি পাবলিকেশনস বর্ণমালার বইমেলা অনুষ্ঠান। প্রিয় দর্শক, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমার সঙ্গে রয়েছেন দুজন অতিথি, মানে তাদের বর্ণাঢ্য পরিচয়। একজন হলেন কথা সাহিত্যিক এবং নাট্যকার, আরেকজন ছোটদের একটি পত্রিকা রয়েছে ঝুমঝুমি, সেই ঝুমঝুমি সম্পাদক, এবং তিনি নিজে খুব ভালো ছড়া লেখেন, তার মানে তিনিও ছড়াকার। একদিক থেকে কথা সাহিত্যিক, নাট্যকার, তার আবার চুপি চুপি বলে রাখে তারও ছড়ার বই আছে, এবছর বেরিয়েছে। কিন্তু ছড়াকার বলার চেয়ে নাট্যকার এবং কথা সাহিত্যিক বলার ব্যাপারে তিনি বেশি আগ্রহী। তাদের সঙ্গে কথা বলি আর তাদের ভেতর থেকে তাদের সৃজনশীল জগতের খবরটা জেনে নিই। কেমন আছেন দুজনে? আপনি কেমন আছেন? আমি ভালো আছি। পাশা মুস্তাফা কামাল, জি বলুন। এবার কয়টা বই? আমি ভালো আছি। এবার কয়টা বই বেরোলো? এবার আবার দুটো বই বেরিয়েছে। একটা ছোটদের জন্য, একেবারে শিশুতোষ ছড়া, এটা করেছে আদিগন্ত প্রকাশন। এটার নাম হচ্ছে সবুজ পাতার ছড়া। আচ্ছা। আরেকটি ছড়ার বই বেরিয়েছে বাংলা প্রকাশ থেকে, ওটার নাম হচ্ছে ঠনঠনা ঠনঠন। এটি মূলত বুড়োতোষ ছড়া, বয়স্কজন পাঠ্য। বুড়োতোষ ছড়া, এটা ভালো। একদিকে যদি আমরা শিশুতোষ বলি, আমার ভালো লেগেছে পলাশ, ওর ঠনঠনা ঠনঠন নামটা কি ভালো লাগলো? প্রচ্ছদটা খুব সুন্দর, আমরা দেখেছি। মানে প্রচ্ছদ করেছেন ধ্রুবদা, ধ্রুব এস করেছেন প্রচ্ছদ। এটি বুড়োতোষ বলছি এজন্যে, ছন্দে ছন্দে ছড়ার মাধ্যমে এই বইটাতে আমি সমাজের অসঙ্গতিগুলো তুলে আনতে চেয়েছি। চেষ্টা করেছি মানুষের যে গতানুগতিক ধারার চাল চলন, হালচাল, অথবা মানুষের যে হাবভাব, এই বিষয়গুলোকে তুলে আনার জন্য ছড়ার মধ্যে একটুখানি কটাক্ষ করা, স্যাটায়ার করে তুলে ধরা। আমরা এগুলো সব জানবো। পলাশ মাহবুবের সাথে একটুখানি কথা বলি। পলাশ মাহবুব, এবার মোট কটি বই বেরোলো এবং সেগুলো কি ধরনের বই? আমার 4টি বই বেরিয়েছে এবার। তার ভিতরে 2টি হচ্ছে কিশোর উপন্যাস, একটি বড়দের গল্পগ্রন্থ, আর একটি ছড়ার বই। কিশোর উপন্যাস আমার একটি সিরিজ আছে টোটো কোম্পানি নামে, ওই সিরিজের 6ষ্ঠ উপন্যাস টোটো কোম্পানি ও সার্কাসের ঘোড়া। এটি বরাবরের মতো অন্বেষা প্রকাশন প্রকাশ করেছে। আরেকটি কিশোর উপন্যাস হচ্ছে টুলু ব্রাদার্স। আচ্ছা। এটি একটি কিশোর উপন্যাস এবং মানে কিশোরদের উপযোগী করে লেখা। এটি প্রকাশ করেছে অনিন্দ প্রকাশন। আর বড়দের গল্পের বইটির নাম হচ্ছে আবু ওসমানের নিজস্ব ভুল। নিজস্ব ভুল। আমার ভুলগুলো যদি লিখতো কেউ, সিকুয়েল হতে পারে পরবর্তীতে আগামী মেলায়। তো এই আবু ওসমানের নিজস্ব ভুল এটি প্রকাশ করেছে অন্য প্রকাশ। আর আরেকটি বই, যেটি আমি প্রতি বছর একটি ছড়ার বই করি কিশোরদের, সেটা এবারে কত বছর ধরে চলছে এটা? প্রতি বছর একটি করে প্রায় 5 বছর। আচ্ছা। তো 5টি বই হয়েছে, কিন্তু আরো আগে হয়েছে, বাট প্রতি বছর এখন অন্যগুলোর পাশে একটি ছড়ার বই হয়। আচ্ছা। এবারেরটির নাম হচ্ছে মা করেছে বারণ। এটি প্রকাশ করেছে পাঞ্জেরি পাবলিকেশনস। আচ্ছা, আমাদের স্পন্সর পাঞ্জেরি পাবলিকেশন। ছড়া যাদের ভেতর থেকে ছড়া আসে, ছড়া দিয়ে যারা শুরু করেছেন, অন্য যে কোনো বিষয়ে লিখলেও এই জগৎটাকে কিন্তু তারা ছাড়তে পারে না। এটা না, ওই যে ভেতরে যে ছন্দটা রয়ে যায়, ভেতরের দোলাটা রয়ে যায়, ওটা তো শরীরের ভেতরে আছে। ওটা থেকে মানুষ নিজেকে ছড়ার একটা বই হলো না। এবং আমি আরেকটু যোগ করি পাশাপাশির সাথে, সেটি হচ্ছে যে আমি যে 5 বছর ধরে যেটার কথা বলছি, প্রতি বছর কিন্তু আমরা ছড়ার বইটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে প্রকাশ করি, এবং আমার প্রতিটি বই কিন্তু 4 রঙা। এইটা শুনে আমার খুব ভালো লাগছে। শিশুর মনোরঞ্জনের জন্য, শিশুর কাছে গ্রহণযোগ্য করার জন্য 4 রঙা বই। সত্যি ওরা খুব ভালোবাসে, নানা রং দেখতে পেলে ওদের আগ্রহ জাগে। এবং আপনি পাঞ্জেরি সম্পর্কে হয়তো জানেন যে ওদের কিন্তু সারা বাংলাদেশে 509টি আউটলেট আছে, এবং এই বইটি সব জায়গায় বা পাঞ্জেরি যেসব বই প্রকাশ করে, যে কারণে অনেকের কাছে যাওয়ার একটা সুযোগ থাকে, সাধারণ পাঠকদের কাছে একেবারে প্রতিটি অঞ্চলে যাবার একটা, এটাও একটা ভালো বুদ্ধি। মানে পলাশ মাহবুবের বুদ্ধিও আছে, শুধু লেখালেখি করে না, মজার গল্প এদের দুজনের ভেতরে আছে। কিন্তু এই মুহূর্তে আমি একটু পাশা মুস্তাফা কামালের কাছ থেকে একটু ছড়া শুনে নিই। মানে ছড়াকার বসে থাকতে কথা বলে কি হবে, একটু ছড়া শুনি না? শিশুতোষ ছড়া পড়বো না বুড়োতোষ? আমি দুটোই শুনতে চাই, একটি বুড়োতোষ, একটি শিশুতোষ। এটি ঠনঠনা ঠনঠন। আমরা কথায় বলি না, মুখেই বলি কাজের বেলায় ঠনঠনা ঠনঠন। প্লিজ এইটাই শুনতে চাই প্রথমে। এই বিষয়টাকে সামনে রেখে বইটার নামকরণ, আমি নাম ভূমিকার ছড়াটাই পড়ছি। হ্যাঁ, নিশ্চয়ই। এই বইয়ের প্রচ্ছদ করেছেন ধ্রুবদা, ধ্রুবেশ। মাথায় যদি ব্যামো থাকে আবোল তাবোল বকে, কেউ বা আবার মাঝে মাঝে
বকতে থাকে শখে। শখে? শখে। আচ্ছা। নিজের বিদ্যে করতে জাহির বকতে থাকে কেউ, বাঘের মতো ভাবটা দেখায় কাজের বেলায় ফেউ। কেউ বা আবার বকে বকে খইটা ফোটায় মুখে, নিজের কথা বলতে পেরে ঝিমায় পরম সুখে। বাহ। দাড়ি কমার ছেদ পড়ে না, বকে যতক্ষণ, মুখেই বলি কাজের বেলায় ঠনঠনা ঠনঠন। এই জাতীয় ক্যারেক্টার দেখা যায় কিনা সমাজে? একদম একদম আছে। এই জাতীয় বিষয়গুলোকে বা এই জাতীয় চরিত্রগুলোকে মূলত এই বইতে তুলে আনতে চেয়েছি, সীমাবদ্ধ পরিসরে যতটুকু পেরেছি। আমি একটু শিশুতোষ ছড়াও শুনতে চাই। শিশুতোষ ছড়া? তার মানে আপনি তো শিশুর মতোই। প্রতিটা মানুষের ভেতরে অবশ্যই শিশু কাজ করে। আমরা প্রত্যেকেই এই জন্য হয়তো শিশুদের লেখা খুব, শিশুদের জন্য লেখা বা শিশুদের লেখাগুলো পছন্দ করি। শিশু সাহিত্য সকলের জন্য, সকল সাহিত্য শিশুদের জন্য নয়। শিশুদের জন্য লেখা খুব কঠিন একটি কাজ, খুব কঠিন কাজ। কিন্তু মানে যে কেউ শিশুদের জন্য লিখতে পারবে না। তার মন যদি বড় হয়ে যায়, শিশুর মতো থাকে না, শিশুর জগৎটা যদি সে হারিয়ে ফেলে নিজের ভেতর থেকে, তাহলে সে যে শব্দগুলো চয়ন করবে সব বড়দের শব্দ। শিশুদের সেখানে মানে ঢোকারও কোনো থাকবে না, সুযোগ থাকবে না। তাই শিশুদের জন্য লেখা বড়দের খুব কঠিন। আমি প্রথমে একটা লেখা পড়ছি আমাদের জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে, খুব ছোট্টদের ভেতরে সেই অনুভূতিটা দেওয়ার জন্য। অবশ্য বঙ্গবন্ধুকে দিয়ে আমার অনেক লেখা আছে, এটা সুন্দর। এই বইতে যেটা আছে, এই বইটার সবুজ পাতার ছড়া আদিগন্ত প্রকাশন করেছে। সেই খোকাটি, সেই খোকাটি হারিয়ে গেছে, আসবে না আর ফিরে, মনটা তবু কাঁদে আজও তার স্মৃতিকে ঘিরে। স্বাধীনতার ডাক দিয়েছেন সেই যে ৭১, খোকার ডাকে সবাই জেগে উঠল ঘরে ঘরে। টুঙ্গিপাড়ার সেই খোকাটি আনলো স্বাধীনতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর, তিনি জাতির পিতা। এভাবে বঙ্গবন্ধুকে তুলে ধরার চেষ্টা করেছি। খুব ছোট যারা ক্লাস 4 স্ট্যান্ডার্ড বা এর উপরের দিকে, শহীদদেরকে যেভাবে, বীর শহীদের দান, মুক্তিযুদ্ধে শহীদ হলো ৩০ লক্ষ প্রাণ, লাল সবুজের এই পতাকা বীর শহীদের দান, লাল সবুজের এই পতাকা রাখবো হাতে তুলে, বীর শহীদের এই অবদান যাব না তো ভুলে। একটু পলাশের কাছে আসি। আমার খুব ভালো লেগেছে ছড়াগুলো। পলাশ মাহবুব, এই যে নিজের সম্পর্কে কথা সাহিত্যিক এবং নাট্যকার শুনতে ভালোবাসি, কিন্তু এই বছর নাটকের বই বেরোলো না, আমাদের তো একটুখানি বঞ্চনার শিকার মনে করছি। এই ব্যাপারে ব্যাখ্যা কি? নাটকের বই বেসিক্যালি, নাটকের বই তো আসলে ওভাবে চাহিদাও কম, বা মঞ্চ নাটকের ক্ষেত্রে সাধারণত বই হয়ে থাকে। হ্যাঁ, তো আমি বেসিক্যালি টেলিভিশন ড্রামায় লিখি, টেলিভিশন নাটকে লিখি, এবং এবছর হয়নি এটা এখন পর্যন্ত বলা যাবে না, বছরের অনেকটাই বাকি রয়ে গেছে, এবং সামনে ঈদ আসছে। আমরা আসলে বেসিক্যালি এখন যে টেলিভিশন মিডিয়ায় মানে আমি সিঙ্গেল নাটক বেশি লিখি, একক নাটক, তো সেগুলোর চাহিদা বেসিক্যালি থাকে হচ্ছে এই ঈদে, বিশেষ করে ফেস্টিভ কেন্দ্রিক হয়ে গেছে। যেমন ঈদে আমার ৪-৫টা নাটক থাকবে, প্রতি ঈদেই থাকে। টেলিফিল্ম করেননি, লিখেননি কখনো? টেলিফিল্ম, হ্যাঁ টেলিফিল্ম লিখেছি। গত ঈদেই আমাদের আরেকটি চ্যানেলে প্রচারিত হয়েছে, ঈদের দিনই, যেটি আমাদের দেশের জনপ্রিয় অভিনেতা তৌকির আহমেদ পরিচালনা করেছেন। মোট কতগুলো নাটক টেলিভিশনের জন্য লেখা হয়েছে? আমার মনে যতদূর আমি স্মরণ করতে পারি ৪২টির মতো হবে আমার। মানে মানে নিজের বয়সের চেয়ে বেশি নাটক। আর শিশুদের জন্য লেখা যে কথা সাহিত্য, বিশেষত গল্প, কিশোরদের জন্য লেখা গল্প, এগুলো সংখ্যা? গল্প উপন্যাস আমরা সব মিলিয়ে, শুধু কিশোরদের না, আমি বড়দের জন্য উপন্যাস লিখি, বড়দের জন্য গল্প লিখি, প্রতি বছর মিক্সড করে বের হয়। সেটি প্রায় ৩২টি, মোট 31-32 এরকম। পলাশ মাহবুবের কাছে একটা জিনিস জানতে চাই, যে এই যে আপনি লেখেন, এটার জন্য অনেকখানি তো প্রস্তুতি লাগে, এতগুলো বই তো আর এমনি এমনি বসে বসে লিখে ফেলা যায় না। বই প্রকাশের বয়স হচ্ছে 16 বছর। 2000 সালে আমার প্রথম বই বেরিয়ে। 16 বছরে এতগুলো বই লেখা নিশ্চয়ই অনেকখানি, তবে নিয়মিত না লিখলে হয় না, নিয়মিতই লিখতে আমরা কিন্তু, আমি একটা জিনিস আপনাকে বলি, যে আমি কিন্তু আমার লেখালেখি শুরু হয়েছে আমি যখন মানে ঢাকার বাইরে থাকি, সেখান থেকে। পলাশ মাহবুব 8ম শ্রেণী, পলাশ মাহবুব 9ম শ্রেণী, পলাশ মাহবুব 10ম শ্রেণী। তখন কি ছড়া লেখা হতো? হ্যাঁ, তো আমরা কিন্তু ধাপে ধাপে, মানে আজকে যতটুকু এসেছি একদম ধাপে ধাপে কিন্তু, হ্যাঁ, ওইখান থেকে লিখতাম। আমার খালিশপুর খুলনায় ছিলাম, আমার অনেক লেখার নিচে লেখা আছে পলাশ মাহবুব খালিশপুর খুলনা।
কেন তখন ছড়া খুবই ভালো লাগতো লিখতে? না ওই সময় হয় কি, আমাদের যে পাশা ভাই প্রোগ্রামের আগে বলছিলেন যে ছড়াটা আসলে আপনি দেখবেন যে বাংলাদেশের অনেক বিখ্যাত সাহিত্যিক আছেন যারা, হুমায়ুন আহমেদ কিন্তু প্রথমে কবিতা লিখতেন, ওনার বোনের নামে উনি কবিতা আছে মানুষের অন্তরে না, যিনি কখনো লেখক হবেন না, যিনি কোনোদিনও কবিতার বই বের করবেন না, তিনিও জীবনে প্রথম প্রেমে পড়েছেন বা বৃষ্টিকে ভালোবেসেছেন, একটি কবিতা তার লেখা হয়েছে। তার খাতার মধ্যে মানুষ কখনো না কখনো কবি, এটা সবাই কবি একদম। মানে নারী পুরুষ নির্বিশেষে আমি বলছি, শুধু লেখক হলেই লিখবেন না, নারী এবং পুরুষের চিত্তে যখন প্রেম আসে, ভালোবাসার উদয় হয়, তিনি নিজেকে প্রকাশ করার জন্য একটি কবিতা লেখেন, সেটি হোক বা না হোক, তিনি কবি। কবিতা লিখে হালকা হন, হ্যাঁ, নিজের সঙ্গে নিজের কথা বলা, প্রকাশ করতে, নিজেকে প্রকাশ করা, নিজের সঙ্গে নিজের কথা বলা, নিজের ভেতরটাকে প্রকাশ করা লেখার মাধ্যমে। ছড়াটাও তো আদি, আমাদের বলা হয় যে ছড়া কিন্তু আদি সাহিত্য, একদম এটা মুখে মুখে হতো একসময়। আমরা বলতাম যে দাদি নারীরা ঘুম পাড়াতো, মায়েরা ছড়া পড়ে ঘুম পাড়াতো, এটা একেবারে আমাদের মাটি থেকে তৈরি অরিজিন। আর আমাদের যারা বিখ্যাত লেখক হয়েছেন, যারা বড় বড় আজকের যারা খুব স্বনামধন্য লেখক, তারাও কিন্তু প্রত্যেকে, আপনি দেখাতে পারবেন না যে কোনো কবি অথবা গল্পকার, উপন্যাসিক ছড়া লিখেননি। হয়তো তারা ছড়ার জগতে একেবারেই অবস্থান করে থাকেননি, যারা অবস্থান করে থেকেছেন। এই জায়গায় আমরা একটু থামি পাশা, প্রিয় দর্শক, আমরা থামলাম আপাতত, যাচ্ছি একটা বিরতিতে, ফিরে এসে আবার আমরা কথা সাহিত্য, নাটক এবং ছড়ার মধ্যে ডুব দিব। বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে এলাম পাঞ্জেরি পাবলিকেশনস বর্ণমালার বইমেলা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমার দুজন অতিথি রয়েছেন, পাশা মোস্তফা কামাল এবং পলাশ মাহবুব, তাদের সঙ্গে কথা বলছিলাম, এখনও যাচ্ছি তাদের কাছেই। পাশা মোস্তফা কামাল, আপনি একটি শিশুদের জন্য পত্রিকা ঝুমঝুমি নিয়মিত বের করছেন, প্রতি মাসে একটি সংখ্যা, মাসিক প্রতি মাসে বের হচ্ছে ছোটদের জন্য 4 রঙের, সেই 4 রঙের পত্রিকা। প্রচ্ছদ মূলত ভিতরে 4 রং করা সব সময় সম্ভব হয় না, ভেতরটা, কিন্তু আমরা চেষ্টা করি অন্তত 2-1টা ফর্মা কালার করার জন্য। আমার একটা জানার কৌতূহল আছে যে শিশুদের জন্য মাসিক একটি পত্রিকা বের করা আমাদের জন্য একটা খুব দুরূহ কাজ বলে আমি মনে করি। অনেক দুরূহ কাজ, কিন্তু অসাধ্য না। মানে আমাদের চেষ্টা করছেন এবং রেগুলার প্রকাশিত হচ্ছে, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার আমাদের এখানে। আপনি দেখেন, মানে আমি বলছি যে এটার জন্য একটি ডোনেশন পাওয়া, স্পন্সর পাওয়া, বিজ্ঞাপন পাওয়া, নিয়মিত না হলে তো প্রতি মাসে বের করা খুব কঠিন, খুবই কঠিন। সেদিক থেকে আপনি খুব ভাগ্যবান বলতে হবে। সেদিক থেকে আমরা চেষ্টা করি অন্তত যারা শিশু সাহিত্যকে নিয়ে ভাবেন, অথবা আমাদের যারা শরীর আছে, কাছের বন্ধু আছেন, যারা শিশু সাহিত্যকে ভালোবাসেন, অন্তত তাদের কাছে যেতে চেষ্টা করি। পত্রিকা আমার যে পরিমাণ সার্কুলেশন, তার অন্তত খরচটা বের করে আনার জন্য। আমি জানতে চাই যে ঝুমঝুমি কি আমরা বাংলাদেশের সব জায়গায় পাবো? আমাদের সব শিশুরা কি পাবে? এখন পর্যন্ত সেভাবে যাচ্ছে না। এটা কি শুধু ঢাকা কেন্দ্রিক? ঢাকা এবং 23টা জেলায় যাচ্ছে, তাও খুব কম সংখ্যক। আমরা তো শুরু করলাম নতুন করে। এটি আসলে ঝুমঝুমির একটা ইতিহাস আছে। এটা 12 বছর আগে আমি চিটাগং থেকে করতাম, কাপ্তাই থেকে 49টা সংখ্যা করেছিলাম তখন। কলকাতা পর্যন্ত ছেদ করেছিল। মোটামুটি যারা তখন শিশু সাহিত্য নিয়ে লেখালেখি করতেন, ছড়া লিখতেন, সিনিয়ররা, অনেক সিনিয়ররা আমার তখন এই ঝুমঝুমিতে লিখেছেন। আমি ঝুমঝুমির চরিত্রটা জানতে চাই, এটা কি বড়দের লেখা? না, বড়দের লেখা, ছোটদের লেখাও থাকে। বড়দের লেখা ছোটদের জন্য, আর ছোটদের লেখা তো তাদের নিজের জন্যই। তো আমরা চেষ্টা করি ছোটদের লেখাটাকে উৎসাহিত করার জন্য। লেখা যেমন ছেপে দিই, ওখানে কোনো এডিটিং নাই, কোনো মাতব্বরি নাই, ওখানে কোনো মাতব্বরি নাই। ও যা ভাবছে, একটা মেয়ে লিখেছে ভাল লাগে না অঙ্ক, ছেপে দিয়েছি ওভাবে। কি মনে হয়? ভাল লাগে না অঙ্ক, ওর অঙ্ক ভাল লাগে না। ও বলেছে মনে হয় চুল ছিঁড়ি করতে গিয়ে অঙ্ক, ভাল লাগে না বাড়িতে আর জীবন কলঙ্ক। ফুলের অরণ্যে পাতার তারুণ্যে ঘুরে ফিরি একা একা, সারাদিন আমি অঙ্কের বই খুলে রাত্রেও ঘামি। ছোট এই বয়সে শুধু পড়া পড়া,
জীবনটা বরবাদ দুঃখে ভরা। আহারে আহারে, জীবনটা বরবাদ বরবাদ। ছোটদের লেখা যদি একটু এডিট করে ও যদি নিশ্চয়ই পাশাপাশি এডিট করেছেন, তখন তারা কিন্তু তাদের এটা বুঝতে পারে যে এভাবে হবে, এটা গাইডলাইন হিসেবেও কাজ করে। না, এটা একদম এডিট করিনি, একেবারে এই ছড়াটা আমি পড়লাম হুবহু ছেপে দিয়েছি। নিশ্চয়ই আপনি এডিট করেও ছাপান অনেক লেখা। এডিট করে হালকা, তবে ওদের ভাবটা আমার যাতে নষ্ট কাছে না হয়। এইটা ভালো লাগছে কি যে পাশা আপনি তাদের লেখাটাকে গুরুত্ব দিচ্ছেন, ছাপছেন। আর এই পত্রিকাটা যদি আমরা বাংলাদেশের সবগুলো জেলাতে পৌঁছাতে পারি, শিশুদের হাতে যদি নিয়মিত যায়, প্রতি মাসে তারা যদি একটি দেখে যে আমার জন্য একটি পত্রিকা আছে, যেমন বড়রা তাদের জন্য কিন্তু পত্রিকা কেনে, তো ওরকম করে অভিভাবকেরা যদি শিশুদের জন্য একটি পত্রিকা নিয়মিত কাছে পান, তারা কিনবেন এবং এটা কিন্তু তাদের মনোবিকাশের জন্য অনেকখানি সাহায্য করবে, অনেকখানি সাহায্য করবে। আমরা চেষ্টা সবার করছি এগিয়ে আসা উচিত এই ধরনের পত্রিকাকে প্রমোট করা। আমি তো মনে করি একটি নয়, অগণিত শিশুতোষ পত্রিকা আমরা চেষ্টা করছি আসলে ওভাবে বৃহৎ আকারে সার্কুলেশনে যেতে। কিন্তু আপনি শুরুতেই যেই সমস্যাটার কথা বলেছেন, আমি জানি যে এটা আমার শঙ্কা, যে অর্থনৈতিক যদি পৃষ্ঠপোষকতা না থাকে, পৃষ্ঠপোষকতা খুবই দরকার। আর আমাদের আসলে বড়দের জন্য যদি কোনো যে সমস্ত পত্রিকা আমরা করি, ওখানে বিজ্ঞাপনের জন্য গেলে সে অনায়াসে নানান ধরনের অনুষ্ঠানে আপনারা দেখেন, আপনারা মিডিয়া ব্যক্তিত্ব জানেন, স্পন্সর করছে। কিন্তু একটা ছোটদের পত্রিকার জন্য খুব সহজে কেউ স্পন্সর করতে চায় না, যে এটা কি পড়বে। না, ওইটা বলবেন, ওই দুঃখ নিয়ে তো আমরা বেঁচে আছি। পত্রিকা বিজ্ঞাপন দিয়ে আমার কি লাভ হবে? নাচের জন্য স্পন্সর আছে, নাটকের জন্য স্পন্সর আছে, গানের জন্য স্পন্সর আছে, কিন্তু আবৃত্তির জন্য কোনো স্পন্সর নাই। এবং বড় বড় কোম্পানিগুলো বলে আবৃত্তিকে আমরা কখনো দিব না, মানে আমাদের এটা ডিসিশন হওয়া তো দূরের কথা, এটা আমাদের টেবিলে আলোচনাতেও আসে না। প্রতিকূল অবস্থাকে একেবারেই মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের যে টিম, আমরা কাজ করছি, আমরা চেষ্টা করছি পত্রিকাটাকে বাঁচিয়ে রাখার জন্য। তো আজকে যারা দর্শক আমাদেরকে দেখছেন, যদি কোনো হিতাকাঙ্ক্ষী, যদি কোনো বরেণ্য মানুষ যদি দেখে থাকেন, আমাদের স্পন্সর নিশ্চয়ই এগিয়ে আসবেন, আমরা সেটা আশা করব। একজন শিশু সাহিত্যিক হিসেবে পলাশ ভাই আছেন, আমার আবেদন শুধু ধনাঢ্য ব্যক্তিদের কাছে না, আমার তো আবেদন হচ্ছে প্রতিটি জেলায়, না প্রতিটি জেলায় যারা সাহিত্য চর্চা করছেন, যারা পত্রিকা প্রকাশ করছেন, তারাও নিজেদের পত্রিকা, নিয়মিত যে পত্রিকা আছে সেই পত্রিকার পাশাপাশি যদি শিশুদের জন্য বেশি না হোক 4 পৃষ্ঠার একটি পত্রিকা যদি তাদের জন্য সপ্তাহে অন্তত একদিন শুক্রবারে যদি প্রকাশ করা যায়, মনে হচ্ছে যে টাকার অপচয় হবে, আমি তো মনে করি লাভজনক হবে। কারণ শিশুদের জন্য তো কিছুই নেই, আমরা যদি যা কিছু দিব অভিভাবকেরা কিনবেন, কাজেই অর্থনৈতিক দিক থেকে ক্ষতি হবার কোনো সম্ভাবনা নাই, কিন্তু শিশুর চিত্ত বিকাশের জন্য এটা একটা বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। পলাশ, এইবার তো একটু পলাশ মাহবুবের কথা শুনতে চাই। শিশুদের জন্য তো খুব মনোযোগী না, কি করে কিশোর উপন্যাস, কিশোর গল্প এগুলো হবে। আর যে ছড়াগুলো যে আসে, এই ছড়াগুলো নিয়মিতই আসে, অন্তত বছরে একবার তো আমরা শুনলাম যে ছড়ার বই হয়। এই ছড়াগুলো কি এরকম হয় যে বছরের যে কোনো সময় ছড়াগুলো লেখা হচ্ছে, জমিয়ে রাখা হচ্ছে যে বই মেলায় করব, এরকম কিছু নাকি? মানে বিষয়টা কি, কিভাবে আপনি কালেক্ট করেন নিজে লেখা? বই করতে হবে ওই চিন্তা থেকে আসলে আমি করি না। বই হলে হবে। আমার প্রকাশিত ছড়া হাজার ছড়া আমি লিখেছি এই 18 বছর। মানে যখন তখন মনে আসছে আর লিখে রাখছি, এই তো লেখাটা সব সময় লেখা রেগুলারই হয়। অনেক প্রকাশিত লেখা পত্রিকায় আমি আমার কোনো বড়দের ছড়ার বই নেই, কিন্তু আমার মিনিমাম 1000 বড়দের ছড়া পত্রিকায় প্রকাশিত হয়েছে গত 18 বছর। আমি কিন্তু ছড়াদের কোনো বই নেই। আমি একসময় আমার একটা লেখার একটা ব্র্যান্ড ছিল প্রেমানুকাব্য। আমি ভালোবাসার ছোট ছোট অনুকাব্যের মতো লিখতাম, এবং এটা আমার 2002 সালে ঐতিহ্য, তখন খুবই বড় প্রকাশনা, এখনো বাংলাদেশের বড় প্রকাশনাদেরই একদম। ওরা কিন্তু আমার একটা বই করেছে 2002 সালে, এখন 2016 চলছে, 14 বছরে কিন্তু আমি আর দ্বিতীয় প্রেমানুকাব্যের বই করিনি। কিন্তু এর ভিতরে আমি মিনিমাম 500 থেকে 600 প্রেমানুকাব্য লিখেছি পত্রিকায়, বিভিন্ন প্রথম আলো, যুগান্তর, সমকালের বিভিন্ন। আমি শুরু করেছিলাম অনুকাব্য। কিন্তু আমার ভালো লাগছে ও যে বলছি যে প্রেমানুকাব্য লিখেছি, কিন্তু এই বিষয়টা নিয়ে বই সবকিছু বই করতে হবে কোনো কারণে কথা নেই। আমার যে প্রেমানুকাব্য দিয়ে অন্তত 30 থেকে 40টি টি-শার্ট হয়েছে। তখন একসময় টি-শার্টের খুব রমরমা ছিল। আমার একটি আছে যে টি-শার্টের মধ্যে ছড়া লেখা, কবিতা জ্বর সারাবে নাপা, মন সারাবে আপা, হ্যাঁ, এটা দিয়ে প্রচুর টি-শার্ট হয়েছে। হ্যাঁ, তারপরে বললে তুমি আমায় তোমার নিষ্প্রয়োজন, তাই তো আমার বিষ প্রয়োজন, এটা দিয়ে হয়েছে। প্রশ্ন করো বিশ্বকে, তোমায় হীনা নিঃস্বকে, মানে এরকম 2 লাইনেরই। প্রেম আসলে বায়ুর বেধি,
কিলাপ খেয়ে আয়ুর্বেদী। বাহ, বাহ, তো এরকম প্রচুর টি শার্টের গুলো আমি বলছি, তো এগুলো কিন্তু বই হয়নি, আমার বই আকারে কিন্তু প্রকাশিত হয়নি। তো আমি আসলে বই প্রকাশের জন্য মানে ছড়াটা অন্তত লিখি না। হ্যাঁ, পত্রিকার বিভিন্ন বিশেষ সংখ্যায় বলেন বা আসলে কোনো লেখকই বোধহয় বই না, প্রকাশ বইয়ের করবে জন্য এটা না, আমি ভেবে বলছি যে এটা ভেবে এই লিখে না। ছড়াগুলো যে লেখা হয় এগুলো কি বছর ব্যাপী লেখা হ্যাঁ, হয়? লেখাটা এবং সারা বছরই একদম, হয়তো আজকে রাতে continuous, গিয়ে আমি কিন্তু একটা লিখতে পারি। মানে আমি প্রতিদিন অফিস শেষ করে অন্তত 1 ঘন্টা থেকে 2 ঘন্টা কিছু না কিছু লেখার চেষ্টা করি। আমি এই জায়গায় এই যে। পলাশকে আমি টেবিলে বসে কখন এটা আমি শুনতে চাচ্ছিলাম, কারণ তার এত লেখা, এত উপন্যাস, এত ছোট গল্প, এত নাটক লিখতে হয় বছর জুড়ে, তার অনেক বই। তো এগুলোর জন্য তো নিয়মিত বসতে হয়। আমি একটু যোগ করি আপু, যেটা হচ্ছে আমি কিন্তু টেলিভিশনে চাকরি করি। হ্যাঁ, টেলিভিশন কিন্তু সাহিত্যের সাথে টেলিভিশনের একটা সংঘাত আছে, মানে এটাকে নষ্ট করে দেয়। মানে আমরা বলে থাকি যে সৃজনশীলতা বলেন বা এই ধরনের এটাকে অনেক, কারণ আমাদের 24 ঘন্টা রাউন্ড দ্য ক্লক আমাদের কাজ করতে হয়। না, সবটুকু মনোযোগ চায় হ্যাঁ, টেলিভিশন তার কর্মকর্তাদের কাছ থেকে সবটুকু মনোযোগ যারা চায়। কাজ করেন তাদের এটা ধরেন একটা মানে এটা বলা হয় আমাদের এই এরিনাতে। ওই জগতে তো বলা হয় হ্যাঁ, তো বিষয়টা তারপরে কিন্তু আমি চেষ্টা করছি যে আমার এটা যেহেতু এটা আমার, আমি সাংবাদিকতা করতাম একসময়, আমি সাংবাদিকতার ছাত্র। আমি 10 বছর সাংবাদিকতার পরে আমি কিন্তু প্রোগ্রাম বিভাগে চলে গেছি, যে কারণ সাংবাদিকতা আরও বেশি আপনাকে ব্যস্ত রাখে, ফিল্ডে যেতে হয়, কারণ আমি লেখালেখিটাকে রাখতে চাই যে কোনো মূল্যে। এই আমি এটাই চাই। জায়গায় আমি আসবো। প্রিয় দর্শক, পলাশ মাহবুবের সঙ্গে তার লেখালেখি নিয়ে কথা হচ্ছে, যাচ্ছে একটা বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে কথাটার রেশ ধরেই শুরু করব। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম পাঞ্জেরি পাবলিকেশনস বর্ণমালার বইমেলা অনুষ্ঠানে। এবারে থাকছে আমাদের নিয়মিত পর্ব শ্রদ্ধাঞ্জলি। আজ আমরা এই অনুষ্ঠান থেকে শ্রদ্ধা জ্ঞাপন করব মনস্বী দার্শনিক অধ্যাপক আব্দুর রাজ্জাকের প্রতি। বরেণ্য শিক্ষাবিদ, জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক 1914 সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল আলী, পেশায় ছিলেন একজন পুলিশ কর্মকর্তা। বাবার চাকরির সুবাদে আব্দুর রাজ্জাক রংপুর ও হুগলি সহ বিভিন্ন স্থানে প্রাথমিক শিক্ষা লাভ করেন। ঢাকার সরকারি মুসলিম হাই স্কুল থেকে ম্যাট্রিক ও ঢাকা কলেজ থেকে আইএ পাশ করে 1931 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক অর্থনীতি বিভাগে ভর্তি হন। 1936 সালে প্রথম শ্রেণীতে এমএ পাশ করে একই বছর রাজনৈতিক অর্থনীতি বিভাগে লেকচারার হিসাবে যোগদান করেন। এই বিভাগ ভেঙে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান দুটি পৃথক বিভাগ প্রতিষ্ঠিত হলে আব্দুর রাজ্জাক রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যোগ দেন এবং 1975 সালে সিনিয়র লেকচারার হিসাবে কর্মজীবন শেষ করেন। আব্দুর রাজ্জাক 1950 সালে লন্ডন স্কুল অব ইকোনমিক্সে প্রফেসর হ্যারোল্ড লাস্কির অধীনে পিএইচডি করতে লন্ডন যান, কিন্তু হ্যারোল্ড লাস্কি মৃত্যুবরণ করলে তার থিসিস মূল্যায়ন করার মতো কেউ নেই। এই বিবেচনায় থিসিস জমা না দিয়ে কোনো ডিগ্রি ছাড়াই দেশে প্রত্যাবর্তন করেন। আব্দুর রাজ্জাকের অতুলনীয় জ্ঞান এবং জানাশোনার কারণে তাকে শিক্ষকদের শিক্ষক হিসেবে অভিহিত করা হতো। তার বিশেষ কিছু গুণের মধ্যে ছিল তিনি সবাইকে জ্ঞানের কথা বলে আকৃষ্ট করতেন, ভালো রান্না করতেন, পারতেন ভালো দাবা খেলতে। লেখার অভ্যাস তার ছিল না বললেই চলে। কয়েকটি প্রবন্ধ ও বক্তৃতা ছাড়া তার কোনো প্রকাশিত লেখা নেই। বহু অনুগামীর শিক্ষক, জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক 1999 সালের 28 নভেম্বর মৃত্যুবরণ করেন। আমরা দেখছিলাম জ্ঞানতাপস অধ্যাপক আব্দুর রাজ্জাকের উপরে নির্মিত তথ্যচিত্র। যারা তার সংস্পর্শে এসেছিলেন, যারা তার সরাসরি ছাত্র ছিলেন, তার অনুরাগী ছিলেন, সহকর্মী ছিলেন, বন্ধু ছিলেন, ভক্ত ছিলেন, তাদের চিত্তে অমর হয়ে আছেন অধ্যাপক আব্দুর রাজ্জাক। আর যারা তাকে দেখেননি তাদের জন্য কি বিশাল একটা গ্যাপ বলবো, ক্ষয়, না পাওয়া। তারা কখনো জানবেন না এরকম মহতী একজন মানুষের সান্নিধ্য থেকে তারা বঞ্চিত হয়েছেন। যদি আব্দুর রাজ্জাক অনেক কিছু লিখে যেতেন, হয়তো তার লেখার ভেতর দিয়ে তার পরিচয়টা পাওয়া যেত। আমাদের আফসোস রয়ে গেল, আমাদের পরের প্রজন্মের কাছে আমরা তার অনেকগুলো লেখা তুলে দিতে পারলাম না। তবু তাকে শ্রদ্ধা জানাতে পেরে এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা নিজেরাই কৃতার্থ বোধ করছি।
কথা বলছিলাম আমাদের দুজন ছড়াকার এবং কথা সাহিত্যিকদের সঙ্গে, যাচ্ছি তাদের কাছে। এবারে আবারও একটুখানি জানি নিজের ছড়ার কথা একটু শুনবো। আর বড়দের উপন্যাস নিয়ে একদমই জিজ্ঞেস করলাম না, বড়দের উপন্যাস কি করে হচ্ছে পলাশ? বড়দের উপন্যাস আসলে একটা মানে আমার বড়দের উপন্যাস আছে 7টি। বড়দের উপন্যাসটা আসলে কিশোর উপন্যাস তো একটু মানে লেখালেখির কথা যদি আমার কথা আমি বলি, যে বড়দের লেখার চেয়ে আমি যখন কিশোরদের বা ছোটদের জন্য লিখি, আমি কিন্তু অনেক সচেতনভাবে লিখি। কারণ তারা খুবই, যারা কিশোর পাঠকরা কিন্তু খুবই সেন্সিটিভ, এবং তারা কিন্তু প্রতিক্রিয়া যেটা তার মনের কথা সেটাই বলবে। তারা কিন্তু আমাকে হয়তো কেউ যদি জিজ্ঞেস করে যে আমার লেখাটা কেমন লাগলো, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে ভালো না লাগলো একটু হ্যাঁ ঠিক আছে ভাই ভালো রেখে কথা বলি আমরা। কিশোর পাঠকরা আমি দেখেছি অনেক ফিডব্যাকটা খুব স্ট্রংলি, এবং যেটা তাদের মন ভালো না লাগলে ভালো লাগে নাই, ভালো লাগলে খুব ভালো লাগে, খুব সৎভাবে তাদের সঠিক তাদের মনের কথাটাই কিন্তু প্রকাশ করে। তো তাদের লেখার ক্ষেত্রে কিন্তু একটু আপনাকে মানে একটু সিনসিয়ার থাকতে হয়, একটু তাদের ব্যাপারটা মাথায় রাখতে হয়। বড়দেরটাও তাই, এবং বড়দের উপন্যাসে ধরেন পটভূমিটা অনেক বড় হয় এবং ওখানে একটু ব্যাপকতা বেশ বিস্তৃত থাকে, কারণ বড়দের ছোটদের মানে মনোজগৎটা এবং বড়দের মনোজগতের মধ্যে একটা বিশাল ফারাক আছে। ছোটরা একভাবে চিন্তা করে, বড়রা তো তাদের তো অনেক বিস্তৃত। তো ওই লেখার ক্ষেত্রে আবার আপনাকে একটু আরেকটু অন্যভাবে, মানে সব লেখার ক্ষেত্রে না অন্যরকম প্রস্তুতি নিয়ে আপনাকে বসতে হবে, কারণ প্রতিটা বিষয় তো একেবারেই ভিন্ন ভিন্ন। ছড়া বলেন, গল্প বলেন, ছোটদের গল্প, ছোটদের উপন্যাস, বড়দের উপন্যাস, সবই তো আসলে আলাদা আলাদা চরিত্র নিয়ে আছে। তো সেই চরিত্রগুলো বিনির্মাণের ক্ষেত্রে আপনাকে ওই ধরনের প্রস্তুতি নিয়েই বসতে হয়। পাশা মোস্তফা কামাল, আমরা আরেকটু ছড়া নিয়ে কথা বলতে চাই, নিজের ছড়ার সম্পর্কে আরেকটু আমাদের বলুন। ছড়া একসময় আমরা মাসি পিসিদের কণ্ঠে, দাদি নানির কণ্ঠে ছড়া শুনে ভাবতাম যে এটা ছড়াটা আসলে ছোটদের জন্য ঘুম পাড়ানো। সাহিত্যের সঙ্গে আমাদের প্রথম পরিচয় হয় কিন্তু ছড়ার মাধ্যমে। আমাদের একেবারে জ্ঞান যখন হয় না তখনও ঘুম পাড়ানোর সময়, আর এই সময়ে ছড়া সাহিত্যটা আসলে যেখানে গেছে, এখন শুধু ছড়াটা ওই জায়গায় কিন্তু নেই। যুগে যুগে পাল্টে আমরা এখন সমাজ সচেতনতা তৈরি করার জন্য ছড়া লিখছি। বিষয়বস্তু নির্ভর আমরা সমাজের অসঙ্গতি তুলে ধরার জন্য, যেমন আপনি দেখবেন অনেকগুলো দৈনিক পত্রিকাতেও আছে। পলাশ ভাই নিশ্চয়ই লিখেছেন সমকালীন ছড়া বলে একটা ছড়া, যেটার মাধ্যমে হ্যাঁ মূলত আমার ওই লেখাগুলির সমাহার হচ্ছে আমার এই লেখা, এই বইটি ঠনঠনা ঠনঠন, যেটা এখন মানুষকে খুব অল্প কথায় ছড়ার মাধ্যমে অল্প কথা। পাশে আরেকটু শুনতে চাই, ছড়া একটু পড়ুন। খুব অল্প কথায়, অল্প কথা, অল্প কটা লাইনে অনেক বিশাল বক্তব্য তুলে ধরা যায়। ছড়া শুনি প্লিজ। এটা শিরোনাম যেমন খেমটা তালে নাচন্দি, আর কতকাল ঘাঁটবো পরের কাসন্দি, তার চেয়ে চলেন নদীর কূলে ভাসন্দি, কিংবা ধরেন খেমটা তালে নাচন্দি, বাচালগুলোর মুখে কিছু পাঁচন্দি, লাগলে ভালো বুকের ভেতর আসন্দি, নইলে পরে ধুইতে থালা বাসন্দি। ভাষা খুব ভালো হয়েছে। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে গেছি। প্রিয় দর্শক, আজ অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আগামীকাল ঠিক রাত 8:30টায় আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকুন।